তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনেছেন বেশ কিছুদিন আগে। হয়তো অনেকেই সেটা বিশ্বাস করেননি। সুতরাং তার দ্বিতীয় গল্পটিও যে আপনারা বিশ্বাস করবেন এমন আশা আমি অন্তত করতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটা এতটাই অদ্ভুত যে সেটা আপনাদের শোনা বা লোভ সম্বরণ করা আমার পক্ষে একান্তই দুঃসাধ্য ব্যাপার। কেমন আছো বন্ধুরা? তোমাদের জন্য আরও একবার হাজির হয়েছি বাংলা সাহিত্যের আরও একটি সুন্দর গল্প নিয়ে। অভিপ্সা আর স্ট্রং ডিজায়ার চ্যানেলে আমাদের আজকের নিবেদন প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও মধুসুন্দরী দেবীর আবির্ভাব। শুনতে থাকো গল্পটা। এই জগতে অনেক কিছুই ঘটে, আবার অনেক কিছু ঘটেও না। সেটার খবর আমরা কতজন রাখি? হোরাসিও বলেছেন, "There are more things in heaven and earth." অতএব এই গল্পটা শুনে যান, কিংবা সম্পূর্ণ অসত্য বলে ডিসমিস এটা করবার আগে মহাকবির এই উদ্ধৃতি, যেটা সর্বজন পরিচিত, একবার কিন্তু স্মরণ করবেন। এটা আমার একান্তই অনুরোধ। তবে যিনি প্রত্যক্ষ দৃষ্ট অথবা এই স্থূল জগতের বাইরে অন্য কোনো সক্ষম জগৎ কিংবা ভূতপ্রেত অথবা হতে পারে কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা অথবা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাস করেন না, তিনি এই গল্পটা না হয় নাইবা শুনলেন। যাই হোক, ভূমিকা রেখে এখন গল্পটা শুরু করছি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যের ঠিক আগে মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে গেছে, মনটাও ভালো ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছে মঠ লেনে তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। যদিও নম্বরটা কিন্তু আমার মনে নেই, তবে বাড়িটা আমি চিনি। তারানাথ একাই ছিল। আমায় বলল, কি ব্যাপার, এসো এসো হে, দেখা নেই যে বহুকাল। কিছুক্ষণ গল্প গুজবের পরে যখন উঠবুঠবো করছি এমন সময় ঘোর বৃষ্টি নামলো। তারানাথ আমাকে এই অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি হঠাৎ করে থামলে না। তারানাথের বৈঠকখানায় আমরা দুজন, তারানাথ আর আমি। বৃষ্টির সময় মনে কেমন যেন একটা নির্জনতার ভাব আসে। আবার বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক যেন আমার ঘরে এসে এক্ষুনি ভিড় করবে। আবার কেউ না আসলেও আমার মনের ভাবটা ঠিক এরকমই থাকে। কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এই বৃষ্টি মাথায় দিয়ে কেউই আসবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের সঙ্গে বসেও সেদিন আমার মনে হলো আমরা দুজনে ছাড়া সারা কলকাতা শহরে আর কোথাও যেন কোনো লোকজন নেই। সুতরাং খানিকক্ষণ পরে মনের ভাবটা বদলে গেল। এদিকে সন্ধে নেমেছে। জীবনের অন্তত বিভিন্ন অভিজ্ঞতার কাহিনী বলবার অথবা শোনবার প্রবৃত্তি আমাদের দুজনেরই হলো। ঘোর বৃষ্টি। এই অবস্থায় আষাঢ় মাসের সন্ধ্যায় তার ওপর মোহনবাগানে শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম, বিভিন্ন রকমের বিষয়ে কথাবার্তা, চৌরঙ্গীর মোড়ে উবেলার হয়ে যাওয়া একটা বাস দুর্ঘটনা, আরও নানা রকম কথা বলতে বলতে হঠাৎ করে নারী প্রেমের কথা উঠল। আমরা দুজনেই খুব উৎসাহিত হয়ে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী আর তান্ত্রিক হলেও একেবারে সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না, সে কথা আপনাদের আগের গল্পে বলেছি। আশা করি সেটা আপনারা ভোলেননি। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করেছে এ কথা বলাই বাহুল্য। সুতরাং তার মুখ থেকে এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতা শুনব, এরকম একটা আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কিন্তু তার পরিবর্তে সে
এই বিষয়ে আমাকে একটি অসাধারণ অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করল। সত্যি বলছি, প্রস্তুত ছিলাম না তার জন্য। আরেকটা কথা, তারানাথকে দেখে বা তার মুখে বিভিন্ন রকমের কথা শুনে আমার মনে হয়েছিল কি একটা ঘোর দুঃখ যেন তার মনে চেপে বসে রয়েছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়ে যেন কি একটা বলি বলি করেও বলেনি। আজ বুঝলাম তারানাথের তান্ত্রিক জীবনে অনেক কাহিনী সে আমার কাছে কেন, কারো কাছেই কখনো বলেনি। হয়তো সেগুলো ঠিক বলবার মতো কথাও নয়, কারণ সে কথা বলা তার পক্ষে কষ্টকর, স্মৃতির পুনরুত্থান করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানোটা একটা খুব কষ্টসাধ্য ব্যাপার। আমি বললাম, আহ, জ্যোতিষী মশাইয়ের এই সম্বন্ধে নিশ্চয়ই অনেক রকমের অভিজ্ঞতা আছে, কি বলেন? তারানাথ বলল, অভিজ্ঞতা সে একটা আছে, সেটা মারাত্মক রকমেরই অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, কিন্তু এখন সেটা স্বপ্ন বলেই মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, কোনো রকম ওই ট্র্যাজিক গল্প যেন বলবেন না। ওই প্রথম প্রেম হলো একটা মেয়ের সঙ্গে, তারপর সে মারা গেল, এই তো, এই সব গল্প ঢের শুনেছি। তারানাথ হেসে বলল, ধীর, শোনোনি? শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো সেটাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে গল্প লেখক হয়ে যে তুমি দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারো কাছে বলিনি। এমন সময় বাড়ির ভেতর থেকে তারানাথের বড় মেয়ে চারু, ওরফে চারি, দুপেয়ালা গরম গরম চা, দুখানা করে পরোটা আর আলু ভাজা নিয়ে এলো। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতো গায়ের রং বেশ উজ্জ্বল, চোখ মুখ নেহাতি মন্দ নয়। আমায় বলল, কাকা বাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? চারির কাছে কথা দিয়ে রেখেছিলাম, ধর্মতলার দোকান থেকে তার উলবোনার জন্য একটা ছবির ও প্যাটার্নের নকশা এনে দেব। বললাম, আজ তো ফুটবলের ভিড় ছিল, কাল এনে দেব। একদম ঠিক কথা, কাল আমি এনে দেবো তোমাকে। চারি দাঁড়িয়েছিল। তারানাথ বলল, তুই বরঞ্চ এখন ভেতরে যা, দুটো পান নিয়ে আয়। মেয়ে চলে গেলে সে আমার দিকে তাকিয়ে বলল, ছেলে পেলে সামনে সেসব গল্প। চাটা খেয়ে নাও, আর পরোটা খানাও খেও। না না, ফেলতে পারবে না কিন্তু। তোমরা হচ্ছ ইয়াং ম্যান, তোমাদেরই এখন খাবার বেলা। আচ্ছা কাজ করো, ওই বৃষ্টির জলে হাতটা বরঞ্চ ধুয়ে ফেলো। চা পানের পরে তারানাথ বলতে আরম্ভ করলো, বীরভূমে শ্মশানে যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকেই বুঝেছিলুম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। খুঁজতে লাগলাম এক গুরুকে। খুঁজলে কি হবে,
ও পথের পথিকে দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ ব্যাপার। এই সময়ে বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথমটা হচ্ছে অনেকটা এইরকম যে ধুনি জ্বালানো সাধুদের মধ্যে শতকরা ৯৯ জনই হচ্ছে ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একরকম বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের একেবারে আয়ত্তাধীনে। আর দ্বিতীয়টা হচ্ছে সাধারণ মানুষ অত্যন্ত বোকা, বুঝলে? এদের ঠকানো খুব সহজ, বিশেষত সেটা ধর্মের ব্যাপারে। যাক সেসব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখেছি, আবার ইন্স্যুরেন্সের দালালও দেখেছিলুম। দৈবী ঔষধের মাদুলি বিক্রেতাকে তাকেও দেখেছি। জানো, সাধু বেশে এক ভিক্ষুককেও দেখেছিলুম, কিন্তু দুঃখের কথা সত্যিকারের সাধু একটাও দেখলুম না। এমন সময় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটা ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল, বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু দীর্ঘাকৃতি এক পৌর সাধু দেখি একটা পুঁটুলি বগলে করে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলুম। সাধুটি বেশ মিষ্টভাষী, বললেন, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাত করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলুম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন, যে কথাটি পাগলিও বলেছিল। ওহে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না রে। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম কর, যা সংসার ধর্ম কর গে যা। মন্দির থেকে একটু দূরে এক ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমন্ডির আসন, ৫টি নরমণ্ডূপেতে তৈরি। সাধু রাত্রেবেলা সেখানে নির্জনে সাধনা করেন, সেটাও দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম এই মহাপুরুষকে ছেড়ে আর কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলুম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে দিই ৩ মাইল দূরের কুসুম্বনী বলে একটা গ্রাম থেকে তার চাল ডাল সব কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি একজন বড় তান্ত্রিক। অনেক ক্রিয়াকলাপ তার আছে সেটা নাকি জানে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমাকে ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালে। বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের অত বাবু বিশ্বাস করুনি তো, ওরা সব পারে। একটু সাবধান হইয়া চলো, নইলে পরে বিপদই পড়ে যাবে। খুব তাড়াতাড়ি তাদের কথা সত্যতা একদিন বুঝেছিলুম। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফটফটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি যেন কার সঙ্গে পঞ্চমন্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো,
এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলাম। অল্প দূরে গিয়ে যা দেখলুম তাতে আর এগিয়ে যেতে সাহস হলো না। বেশ খানিকটা সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট আবার খানিকটা অস্পষ্ট ভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যেন যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সে মেয়েটি এলোই বা কেমন করে একা এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমাকে দেখে ফেলবে, আমার অস্তিত্বটা টের পাবে। মনে বেশ খানিকটা ভয় হয়েছিল। সেদিন চলে এলাম। পরদিন রাত্রে আমি ঘুমলুম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সে মানুষটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম। বর্ষা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার সেই একই ঘটনা, একেবারে অবিকল। একদিন আরেকটা জিনিস লক্ষ্য করলাম। যে মেয়ে মানুষটার সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড়ই অদ্ভুত রকমের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা যদিও, তবে ভারী চমৎকার মানিয়েছে তাকে। সেদিন আরো একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে চেয়ে থাকি। কি করে আমার এই কথা মনে হলো তা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু এই আবছা কথা আবছা ভাবে আমার মনের মধ্যে উদয় হবার সঙ্গে সঙ্গে মনে যেন কেমন একটা ভয় বোধ হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে? কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলুম না। নিশ্চিন্ত মনে উঠে যেতেই হলো। তবে সেদিন আরো একটা জিনিস লক্ষ্য করলাম। মেয়ে মানুষটি যেখানে থাকে, যখন থাকে, তখন এক ধরনের সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এই কদিনও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতি, একটা সম্বন্ধ বর্তমান। এইরকম চলল আরো দিন 10-12।
তারপরে সাধুর ডাক এলো। বরাকর না কোটার মার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি যেন একটা শান্তি সশ্রয়ন করবার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হয়নি। 2-3 ধরে তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোশামোদ করে নিয়ে গেল। মনে মনে ভাবলুম, এ আর কিছু নয়, সাধুজি সে মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও হয়তো বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে তো কোথাও কোনো বস্তি নেই, মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবার দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার এক দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী, তেমনি তার অত্যন্ত ধরনের অতি চমৎকার এবং দামি পরন পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির খবর হয়তো দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাতে সে আসে কি না। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোমান্স, বুঝলে? তার তখন যে আমার সেটা যথেষ্টই ছিল। এতে বাবু তুমি আমাকে দোষ দিতে কিন্তু পারবে না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজে গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কি না। কিন্তু কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো। এই ধরনের কাজ তো কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যাই। তখন আমি অপরিণত বুদ্ধি এক নির্বোধ যুবক মাত্র। ঘুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাতসারে কি ব্যাপারে সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তার নয়, এ হচ্ছে আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির চির আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? সে যাক সব কথা। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনে বরাকর নদী, দুই পারে শিলাখণ্ড ছড়ানো, তার উপরে জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি যেখানে বসে আছি, আমার বাঁদিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ। তারপর থেকে শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি একেবারে চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন যে সে দাঁড়িয়েছে নিঃশব্দে, এমন অতর্কিত ভাবে যে আমি কিছুই একেবারে টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না, এক শিলাবৃষ্টিত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টি রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়, আবার মাঠের দিক থেকে কেউ এলে
আমার দৃষ্টি এড়ানোরও কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না আমি জানি। আধ সেকেন্ড পরে সেখানে জলজ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পন্ন এক ইন্দ্রজালের মতো ঠেকলো বলে আমি খানিকটা চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই সুমধুর সুগন্ধ আমার সারা দেহ মন একেবারে অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞান বোধহয় ছিল তারপর আর 1 সেকেন্ড। তারপরে কি ঘটলো আমি আর কিছুই জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরল তখন দেখি ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডীর আসনে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল রাতে বাইরে সারাদিন পড়ে থাকার দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। মনে হলো এবার জ্বর হবে, শরীর খুবই খারাপ। পরদিন সারাদিন কিছু না খেয়ে শুয়ে রইলাম। আর কেবলই কাল রাতের কথা মনে পড়তে লাগলো। মেয়েটি কে, কি করে অমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো, এ কথা কিছুতেই ভেবে পেলাম না। এ তো একেবারে অসম্ভব ব্যাপার। অসামান্য রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যে সেটা আমি দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন, এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার খুঁজল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়াল জমিদার বাড়ি থেকে ফিরে আসলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতির চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে একটা ভালো পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন রে? ওঠ, জিনিসগুলো রেখে যা। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুঁটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে আবারও বললেন, কি হয়েছে? অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম হলো তার সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আর আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করতে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা এ পথে কি নামলেই নামা যায় রে বাপু? বড় কঠিন পথ। সেই রাতে আমার খুব জ্বর হলো। কতদিন ঠিক বলতে পারবো না। অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিয়রে বসে আছেন। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ায় সেবার সেরে উঠেছিলাম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কি না? কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপ! এবার তো বাঁচতেই না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক। কি করে জানলেন উনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ করে সন্দেহ হলো সেই
অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে, হয়তো সেই বলেছে এসব কথা। আমাকে চুপ করে থাকতে দেখে উনি বললেন, ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাপ, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমি তো জ্বরের ঘরে বলেছিলে ওইসব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি কি বিকালের ঘোরে সব ফাঁস করে দিয়েছি? সেদিন মনে মনে সংকল্প করলাম, 2-1 দিনের মধ্যে এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হলেই। কিন্তু আমার ভাগ্যলিপি যে অন্যরকম। সাধু বাবাজিকে তার পরদিন এক পাহাড়ি বিছেতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূর থেকে একটা গ্রাম, তার নাম মিহিজাম, সেখান থেকে এক ডাক্তারকে ডেকে আনলাম। তার সেবা করলাম দিনরাত জেগে। 3 দিন পরে তিনি খানিকটা সুস্থ হয়ে উঠলেন। এর ঠিক 10 পরে আমি একদিন বললাম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি করব? আমার তো কিছুই হচ্ছে না। মিছে বসে থাকা আমার এই মন্দিরে ভালো লাগছে না। মিছে বসে থাকার খালি মন্দিরের প্রসাদে ভাগ বসানো। 2টি পেটের ভাতের লোভে তো আর আমি এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন। তখন কোনো কথা বললেন না। সন্ধ্যের কিছু আগে আমায় আবার ডেকে পাঠালেন। বললেন কাছে বসতে। বসলাম। ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, নিজের ছেলের মতো সেবা করেছো। তোমাকে আমি কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? বললুম, আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সব শুনে সাধু খানিকটা অবাক হয়ে আমাকে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাথু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানক ভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে পড়েছিলে? কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল কুকুর কি গোখরো সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রে। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে একদিন বলবো তোমায়। কতদিন ছিলে ওর সঙ্গে? তা প্রায় 2 মাস হবে। যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশা বিহারিণী রূপসীর টানে যে, এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে
স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু এক অশুভ ও গোপনীয় কথা আমায় বললেন, আমাকে জানালেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। শুনে তোমায় বলবো কি, সে আমার গা শিউরে উঠেছিল। দেহধারী জীব নয়, এ বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা, শুনে যাও। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলানব আর মহাডামর এই দুই শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম হচ্ছে বুদ্ধামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়স। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়লো বুদ্ধামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয় রে বাবা? অদৃষ্ট লিপি তবে আর বলেছে কাকে? এই তোমার যেমন। আমি বললাম, ও পথ থেকে তবে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। বুদ্ধামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম হচ্ছে যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকাবতী দেবীকে পাওয়া যায় কন্যা ভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনো ভাবেই সাধনা করা যায় এবং যে কোনো ভাবে পেতেও পারা যায়। এই সব যোগিনীদের কেউ ভালো কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূত ডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া রয়েছে। ভূত ডামরের প্রথম শ্লোকই হলো অখাত সমপবক্ষ্যামি যোগিনী সাধনতমম সর্বার্থ সাধনং নাম দেহিরং সর্বসিদ্ধিরং অতি বুঝ্যা মহাবিদ্ধা দেবানামপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে, তিনি এই রকম একজন জীব। তোমার সাহস থাকে, সে মন্ত্র তোমায় আমি দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো, তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় কি আর সামলে রাখতে পারবেন? আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম, মন্ত্র নেই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যা ভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলাম। তিনি আবার বললেন, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? কি বিপদেই পড়েছি এই বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যা ভাবে, ভগ্নী ভাবে বা ভার্যা ভাবে তুমি পেতে পারো। তবে আমার কথা যদি শোনো, কখনো ভার্যা ভাবে পেতে চেও না। এর বিপদের দিকটা তোমাকে বলি। ভার্যা ভাবে সাধনা করলে তিনি তোমাকে প্রণয়ী মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন,
বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারিনি। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাইনে। আমার ভয় হলো হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা দেখাবে আমায়। তারপর আমি তারনাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন? আপনি যে স্বচক্ষে পঞ্চমুণ্ডির আসনে বসে কি মূর্তি দেখেছিলেন, কই তখন তো সাধু সেখানে ছিলেন না। আমার টাইফয়েড জ্বর হয় বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর আসছে। সেই সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো, হয়তো চোখের ধাঁধা। আর ছেড়ে সেরে উঠে এই সন্দেহ আমার হয়েছিল, সে কথা তোমাকে আমি সত্যিই বলছি। যাক সেসব কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আরেকটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। সেখানে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যের পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এইভাবে 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাসও চলে গেল। কিছুই দেখতে পাইনে। মন্ত্রের ওপর বিশ্বাস ক্রমেই যেন কমে কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিলেন সাধুজি। তার আগে কিছুই হবে না। 6 মাসও পূর্ণ হয়ে গেল একটা সময়ে। সাধুজি যেমন বলে দিয়েছিলেন ঠিক সেই সব নিয়ম পালন করলাম। ততস্থানং সমস্থায় মৎস্যেন্দ্রনাথ সম্মতম আমিষান্নৈ পুপসুপৈ সংপজ্য মধুসুন্দরীম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলাম, কই মাছ পোড়ালাম, আঙট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের সমেত দিয়ে বালির ওপর হোম করে এই মন্ত্রে আহুতি দিলাম। ওং টং ঠং রিং ইং খং মধুসুন্দর্যৈ নমঃ। জাতি ফলের মালা নিতান্তই দরকার। জানো কত দূর থেকে খুঁজে জাতি ফলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা গলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা। ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল পড়ল না। রাগ করে দিলাম সব টান মেরে, সব নৈবেদ্য দিলাম ফেলে নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই, যেমন মাতু পাগলি এ তেমন সাধু। তন্ত্র তন্ত্র সব বাজে, খানিকটা হিপনোটিজম জানে।
তার বলে মূর্খ গ্রাম্য লোককে ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, কিন্তু জবটা ছাড়তে পারিনি, অভ্যেস মতো করে যাই। ওটা যেন কেমন একটা বদ অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। এইভাবে কেটে গেল আরো 4-5টা মাস। একদিন সন্ধ্যের পরে, রাত তখন হয়েছে 8 ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনবে কিন্তু, এক বর্ণ তোমাকে মিথ্যে কথা বলছি না। যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড প্রায় 4-5 পেয়েছি, তখন সেদিকে আমার মন গেল। ভাবলাম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বন্য ফলই না আছে। তারপর মনে হলো, আমার পিছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম, তার গুড়ির আড়ালে কি যেন একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন কেমন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন পরম আগুনের হলকা বেরুচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি ভয় হলো মনে। কিন্তু সেই সময়, ঠিক সেই মুহূর্তে, বুঝলে কি না, দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। 8 সেকেন্ড আগেও সেখানে তিনি ছিলেন না। ঠিক সেই পঞ্চমন্ডির আসনে বসার রাতের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কখনোই। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমনই এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ ছিল। সেটা ভেবেই তারানাথ খানিকটা উগ্র প্রতিবাদের সুরে বলল, হ্যাঁ, নিজের চোখে, সুস্থ শরীরে। বিশ্বাস করো আর না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে তো বাপু মিথ্যে কথা বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী, যদি বলি কিছুই বলা হলো না। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে। উত্তত ভানু প্রতিকাশা বিদ্যুৎ পুঞ্জ নিভাসতি, নীলাম্বর পরিধানা মদব্যুহল লোচনা, নালালঙ্কর সভড্ডা কস্তুরী গন্ধ মোদিতা, কোমলাঙ্গিং শেরমুখিং পিনিতুঙ্গ পয়োদ্ধারম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম, দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধুকে প্রত্যক্ষ করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে, তো কথা বলছি। পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার গম্য? ওরে বাবা, সাধারণ মানবের মতো তার কোনো জায়গাই নয়। ওই যে বলেছে মদ বিহ্বল লোচনা, ওরে বাবা, চোখের কি ভাব, কি বলবো তোমায়।
ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। আমি অধীর হয়ে বললাম, বর্ণনা করুন, কি কথা হলো, বলুন বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। নদী তীরে সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে। তখন শীতকাল, বরাকর নদীর জল কমে হয়েছে সে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে গেছে। আগে যেখানে জল ছিল সেখানে বাড়ির ওপর অভ্রকণা জ্যোৎস্না রাতে চকচক করে। বরাকর নদীর দুপারে শালবন পাতা ঝরিয়ে দিয়েছে। আকাশ রোজই নীল। রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকার বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাস, বুঝলে? এমন কথা বলা আমার পক্ষে এখন বেদনাদায়কই বলতে পারো। কতটা বেদনাদায়ক সেটা তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ সব পেয়েছিলাম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো? তুমি আমায় অবিশ্বাস করবে, হয় মিথ্যেবাদী ভাববে, না হলে পাগল ভাববে। হয়তো এতক্ষণে ভেবেও ফেলেছো। তুমি কেন? আমার স্ত্রী সেসব কথা বিশ্বাস করে না। আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণজ্ঞান করে। কিন্তু সেই সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছুই ভালো লাগে না। কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ, নক্ষত্র, দিক বিদিকের জ্ঞান সব লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য। কয়েক প্রহরের জন্য সময় স্থির হয়ে, নিশ্চিত হয়ে, ঋণের মতো অচল হয়ে থেমে যাবে বরাকর নদীর বন প্রাঙ্গণে। একদিন ঘটল এক বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, নিকটের বস্তিতেই তার বাড়ি। অনেকদিন থেকেই তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আমায় তাদের বাঁকা বাংলায় বললে, ছেলে হয়ে হয়ে মরে যায়, তার মাদুলি আছে তোমার কাছে সাধু বাবা? এমন ভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা তাকে বলিনি, তবে কিছুক্ষণ তার সঙ্গে গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। সেই দিন মধুসুন্দরী দেবীকে দেখলুম এক অন্য মূর্তিতে।
কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব! সে মুখের ভাব তুমি কল্পনাও করতে পারবে না। দেবী চণ্ডিকার রোষকটাক্ষে যেমন লৌল জিহ্বা, করালিনী প্রচণ্ডা কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলুম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়। মানুষের পর্যায়ে সে পড়ে না। সে মানবী যতই রাগ করুক সে করাসিনী হয় না, পিশাচিনী হয় না, মানবী থেকে যায়। ভীষণ পুঁতি গন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরী সুবাস যে কোথায় হারিয়ে গেল তাকে জানে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের না আছে কোনো ধর্মাধর্ম, না আছে কিছু, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। ভীষণ ভয় হলো আমার। পিশাচি মধুসুন্দরী তা বুঝে বললে, ভয় কিসের? বললুম, ভয় কই, তুমি রাগ করছো কেন? খল খল অট্টহাস্যে নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি বললে, সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি না যদি চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। হাত জোর করে বললুম, দেবী দেবী আমি তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিও না, আমায় মারো, ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধ স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া কর, দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলাম। তখন আবার যে দেবী সেই দেবী বললেন, সেই সাঁওতাল মেয়ের মতিতে আমায় দেখতে চাও? সেই মতিতে এখনই দেখা দেব। বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দেখি দাঁড়িয়ে, বরং আরো নিটোল করুণ শরীরের, মুখের ভাব আরো কমনীয়। বললুম, ও চাই না, ও মূর্তি, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত থেকে বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন বোধহয় এই জন্যই। হয়তো একদিন মরবো এর হাতেই। সাপুরে সাপ খেলার মন্ত্রে আবার বেকাররা বললে সাপের ছোবলেই মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচি মূর্তি ভুলে গেলাম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানুষিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীবেরা নয়, হয় তার উপরে অথবা তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যা, তোমায় নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। কত দূরে? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? সব ভুলে গেলাম ভাবার। পিশাচিনী মধুসুন্দরী
তখন কোথায় মিলিয়ে গেছে আমার সামনে হাস্যময়ী যৌবন চঞ্চলা মঞ্চ স্বভাব অপরূপ রূপসী এক তরুণী নারী, সে দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে বললাম, মাথা ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তা বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের দেবী? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথাটা খেতে গেল খুব শিগগিরই। খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন আমার সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক নাকি তাদের বলেছে কে একজন পাগল, বোধহয় বাঙালি হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধেবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। আমার এই অবস্থায় গায়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করলে। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উঠছে, এই অবস্থায় নাকি তারা আমায় ধরে। বাড়ি ধরে আনবার জন্য টানাটানি। এদিকে আমি কিছুতেই সে আসবো না, আর ওরাও আমাকে ছাড়বে না। আমার তখন সত্যি জ্ঞান নেই, সত্যি ক্ষিপ্ত, একেবারে উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহিত করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাতে সে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে আমাকে বললেন, যেতে হবেই। এই নাকি আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও নাকি যেতে পারবেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো নাকি দেখাই হবে না আমার। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন হয়তো এই জন্যই। দেবী ত্রিকালোকা, তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি এ কথা জানলেন। হলো তাই। বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে নাকি আমায় পাগল করে দিয়েছে। উন্মাদের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকে আমি সংসারী। আমি জিজ্ঞাসা করলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, এ কি ছেলে খেলা! মারা যাব শেষে, অন্য নারী জীবনে এলে তিনি দেখা দিবেন, সে চেষ্টাও কখনো করিনি। সে কত কাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে হয় না বুঝি? বৃদ্ধ তারানাথ খানিকটা উৎসাহে আবার খানিকটা উত্তেজনায় বালিশ বুকে দিয়ে
সোজা হয়ে উঠে বসলো। ইচ্ছে হয় না, কে বলেছে? বললুম তো, ওই 3 মাসই বেঁচে ছিলুম। দেবী এসেছিলেন মানসী হয়ে। এদিকে সরৈশ্বর্য শালিনী, শক্তি রূপিণী যোগিনী, তেজে কাছে ঘেঁষা যায় না। অথচ কি মানবী তিনি হয়ে যেতেন যখন ধরা দিতে নামায়। প্রিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে সে মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনি কত রাত ধরে। একই সময় জানো, ভ্রম হতো তিনি সত্যি হয়তো মানুষই হবেন। বিদায় নিয়ে যাবার সেই রাতটিতে তিনি কি বললেন জানো? তিনি বলেছিলেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও সলবে নয়। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বদ্ধহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতদিন পরে একজন মানুষ আমাদের সত্যিকারের চাওয়া চায়। তার জন্যে আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে, কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে না চায় তার কাছে যাইনি। সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না, যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারিনি। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে। সুখী ভেবো না আমাকে। বললাম, এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্য যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মনই দিতে পারিনে। মধ্যে তো দিন কতক উন্মাদ হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করে যা হয় একরকম। সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন, জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না। পড়তে কখনো হয়ও নি, কিন্তু ওতে কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করলো। এবার গল্প শেষ করে সে বাড়ির ভেতরে যাবার জন্য উঠে দাঁড়ালো। আমিও বের হলাম। বের হয়ে ধর্মতলার মোড়ে আসলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ থেকে 20 শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে খানিকটা এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলে ততক্ষণ ও চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে কোনো অবিশ্বাস জাগে না। কিন্তু ট্রামে উঠে মনে হলো, কি মনে হলো সেটা না হয় নাহিবা বললাম। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততদিনের জন্য নমস্কার।